হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং সিজন 2 এর এপিসোড 10। এপিসোডের শুরুতেই আমরা জিমের সিন দেখতে পাই। আপনাদের হয়তো মনেই আছে যে এখানে কোরিয়ান এবং জাপানিজদের 4 জনের টিম তৈরি হয়ে গিয়েছিল। তাদের ফ্রেন্ডলি ম্যাচ এখন শুরু হওয়ার কথা ছিল। জিনভো এখন এটাই ভাবতে থাকে যে গত নিজে লড়াই করছে না কেন। এর মানে হলো সে তাদের শক্তি পরীক্ষা করতে চাইছে। আর ভালোই হয়েছে যে সে এখানে চলে এসেছে। তার এইখানকার এস র্যাঙ্ক হান্টারদের লড়াই দেখতে পাওয়ার সুযোগ হবে। এদিকে মা ডংওক তার সাইজকে অনেকটা বড় করে নেয় এবং লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এখন এই দুই টিমের মধ্যে একে অপরের মুখোমুখি হওয়ার লোকেরা আছে। তারা নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছে যে কে কার সাথে লড়াই করবে, তাই সবাই এখন লড়াই শুরু করে। এখন ডংবুক মুখোমুখি হয় যে হান্টারটার সাথে, সে বেশ শক্তিশালী। লিমটেগু মুখোমুখি হয় হোশিনোর সাথে, যে বেশ ফুর্তিবাজ। আর লিমটেগু যেহেতু ক্লোজ কমব্যাটে লড়াই করে না, তাই সে লং রেঞ্জ কমব্যাটে লড়াই করে। তাই সে এখন দূর থেকেই হোশিনোর দিকে তীর ছুঁড়ে মারে, যার থেকে হোশিনো বাঁচার চেষ্টা করে। আর বাকি লোকেদের ওপরও এদিকে বিপদ আসে। আমাদের দেখানো হয় যে এখানে বেশ ভয়ানক লড়াই চলছে। আর চৈজংইন গনহিকে বলে, এই পুরো এরিনাটা টপ লেভেলের ম্যাজিক জেম দিয়ে তৈরি, তাই না? আমার মনে হয় পরের বার আমাদেরকে এটা বাড়াতে হবে। বেকও এখানে তার পুরো শক্তি দিয়ে লড়াই করছে। সে এখন কুমামোটোর মুখোমুখি হচ্ছে, আর সে ট্রান্সফর্মও হয়ে গেছে। কুমামোটো এখানে কোনো রকমে বেঁচে যায়, আর সে কোনো কমব্যাট টাইপের হান্টার নয়। এই কারণে তার বেশ ভয় লাগছে বেকের মুখোমুখি হতে। এখানে বেক বুঝতে পারে যে গত রিজু আমাদেরকে ব্যবহার করছে তাদের টেস্ট নেওয়ার জন্য, মানে সে তার নিজের টিমকে টেস্ট করছে। তো যাই হোক, সে এখন পুরোপুরি সিরিয়াস হয়ে যায়। বেক বলে, ঠিক আছে, তাহলে এবার সে তার উত্তর পেয়ে যাবে। আর সেও লড়াই করা শুরু করে দেয়। এদিকে মিস্টার পার্ক দেখছে আর বলছে যে তাদের লেভেলের তো আমি একদমই নই। আমাদের দেখানো হয় যে মা ডংওক হেরে গেছে, লিমটেগুও হেরে গেছে, আর বেকের মুখোমুখি হয় 3টে হান্টারের সাথে। বেক বলে, তোমরা কি ভাবছো যে হান্টার চাহিন আমার থেকে দুর্বল? এদিকে আমরা দেখতে পাই যে হান্টার চাহিন এই সময় বেশ কামালের মুভ দেখাচ্ছে। তাকে বলা হয় ড্যান্সার। আর এই ড্যান্সার থেকে এই কারণেই বলা হয় কারণ তার মুভগুলো এমন যেন সে নাচছে, আর সেগুলো বেশ দ্রুত। সে তার অপোনেন্টকে আউট করে দেয়, আর এখন বেকের সাহায্য করতে এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে কুমামোটো চলে আসে, আর সে আক্রমণ করতে যায় চাহিনের ওপরে। কিন্তু চাহিনের ইনস্টিংক্টের কারণে সে বুঝে যায় যে কেউ একজন থেকে পেছন থেকে অ্যাটাক করতে আসছে, আর সে সঙ্গে সঙ্গেই পেছনে ঘুরে 14-15টা ঘুষি বসিয়ে দেয়। কুমামোটো এখন তার এতগুলো ঘুষি খেয়ে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তার টিমের মেম্বাররা এই সময় কুমামোটোকে থামানোর চেষ্টা করে, কিন্তু গোতো বলে, না, করার দরকার নেই। যতক্ষণ না কারোর চোট লাগার কাছাকাছি আসছে ততক্ষণ থামবে না। এখানে কুমামোটো বেশ ভয়ানক আক্রমণ শুরু করে চাহিনের উপরে। আর এখানে যখন সে তাকে কোণঠাসা করে ফেলে তখন বেশ জোরালো ধাক্কা লাগে, আর তখনই জিনভু চলে আসে আর তাদের লড়াই থামিয়ে দেয়। সে বলে যে এটা শুধুমাত্রই একটা ফ্রেন্ডলি ম্যাচ, আর তোমরা এটাকে বেশি এগিয়ে নিয়ে যাচ্ছ। কুমামোটো এখন জিনভুর ওপরও আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু জিনভু তাকে নিচে ফেলে দেয়। এখন গোটো বলে, নিশ্চয়ই সে মেজ টাইপের হান্টার না, আর আমাকে এটা নিজেকেই ভেরিফাই করতে হবে। এদিকে জিনভু এখন চাহিনকে বলে যে আমার মনে হয় আমাদের এখন হার মেনে নেওয়া উচিত, কারণ বেকও তো হেরে গেছে। এদিকে বেকও মনে মনে ভাবে যদি সে পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যায় তবুও সে হয়তো তাকে হারাতে পারবে না। ঠিক তখনই এখানে হানেকাওয়া আসে, আর সে প্রপোজাল রাখে যে গোতো জিনভুর সাথে ম্যাচ করতে চায়। এখন জিনভু বলে, ঠিক আছে, ডিমন ক্যাসেলের পর যে আমার পাওয়ার কতটা বাড়লো সেটা তো আমিও টেস্ট করতে চাই। সে হাসতে থাকে, আর গোতো তো এটা দেখে আরও রেগে যায়। হানেকাওয়া এই সময় গোতোর কাছে আসে আর বলে, ঠিক আছে, তাহলে সাং জিনভু লড়াই করতে প্রস্তুত, কিন্তু একটা শর্তে, আপনাকে আপনার পুরো শক্তি ব্যবহার করতে হবে। এরপরে আমরা দেখতে পাই মিডিয়ার সিন, যেখানে 4th জেজু আইল্যান্ড রেডের ঘোষণা করা হচ্ছে। আর এখন বাড়িতে বসে জুহি এই খবর দেখছিল। তার মা তখন তাকে বলে, তুমি যাচ্ছ না কেন? আসলে জুহির আজকে ছুটি ছিল, কিন্তু তার মা তাকে যেতে বলেন, কারণ তার মা মনে করেন যে এই সময় সমস্ত হান্টারদের তাদের পাশে থাকা উচিত। তাই জুহিও এখন সেন্ট্রি টিমের সাথে কন্ট্যাক্ট করে, মানে যারা রেড মিশনে সাপোর্ট টিম হিসেবে যাবে। এদিকে চাহিন মনে মনে ভাবে, জিনভু যদিও একটা এ র্যাঙ্কের ডানজান নিজেই ক্লিয়ার করেছে, কিন্তু সে কি গোতোর মতো এস র্যাঙ্ক হান্টারের মুখোমুখি হতে পারবে? বেক বলে,
যে আজ তোমার কোনো সমস্যা হচ্ছে না, এত হান্টার তোমার আশেপাশে রয়েছে। তখন চাহিন বলে, ব্যাটেল ফিল্ডে তো আর আমি নাক বন্ধ করে ঘুরতে পারবো না, আর যাই হোক তোমরা জিনভোকে থামাচ্ছ না কেন? বেক বলে, দেখো সাধারণত যদি কোনো ফাইটার আর মেজ টাইপ হান্টারের লড়াই হয় তাহলে আমরা অবশ্যই থামাতাম, কিন্তু এটা তো বেশ একটা মজাদার লড়াই হবে, তাই না? বেক মনে মনেই ভাবছিল যে জিনভো এমন একটা হান্টার যে ইভলভ করতে পারে, লেভেল আপ করতে পারে, তাই এই ফাইটটা কেমন হবে সেটা দেখার তার খুবই ইচ্ছা ছিল। এদিকে জিনভো বলে, ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক। আর এটা বলার সাথে সাথেই গোতো তার উপরে বেশ ভয়ানক একটা আক্রমণ করে, কিন্তু জিনভো এই আক্রমণ থেকে বেঁচে যায়। এখন এই দুইজন এখানে বেশ ভয়ানক আক্রমণ শুরু করে, মানে বেসিক্যালি গোতো আক্রমণ করছে আর জিনভো শুধুমাত্র ডজ করে। আর এভাবেই বারবার গোতোর অ্যাট্যাক ডজ করলে গোতো আরও রেগে যায় আর তারপরে আরও পাওয়ারফুল অ্যাট্যাক করে। আর এরপরে সে জিনভোর উপর এমন একটা অ্যাট্যাক করে যেটাকে জিনভো ডজ করতে পারে না, আর তার গালে একটা আঁচড় পড়ে যায়। কিন্তু জিনভো এই সময় তার হাত ধরে ফেলে, কিন্তু তাকে আউট করে না, যেটা দেখে গোতো বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি আমার কবজি ধরলে না কেন? জিনভো বলে, এটা তো সাধারণ ব্যাপার, তুমি চাইছো না যে আমাদের এই লড়াইটা আরও লম্বা হোক? আর এরপরে দুজনেই খুবই সিরিয়াস হয়ে যায় আর তাদের আভা রিলিজ করতে শুরু করে। দুজনেই বেশ ভয়ানক আক্রমণ করতে যাচ্ছিল একে অপরের ওপর, কিন্তু তাদের টিম মেম্বাররা তাদের থামিয়ে দেয়, কারণ অবভিয়াসলি তাদের মিশনে যেতে হবে জেজু আইল্যান্ডে, আর এখানেই সব খেলা শেষ করলে হবে না। মা ডঙ্গো এই সময় বেশ ইমপ্রেস হয়ে যায় জিনভোর থেকে, কিন্তু জিনভো মনে মনেই বলে যে ভালোই হলো, এই সব এস র্যাঙ্কের হান্টাররা আমার শ্যাডো অ্যাবিলিটির কথা জানে না। আমি তাদের সব শ্যাডোর মধ্যে আমার শ্যাডো সোলজার ইনফিলট্রেট করে দিয়েছি, মানে সেই এখন সমস্ত এস র্যাঙ্কের হান্টারদেরকে ট্র্যাকও করতে পারবে, কারণ তার শ্যাডো তাদের সাথেই আছে। গত যাওয়ার আগে গনহিকে বলে, আমায় সমস্ত পার্টিসিপেন্টসের লিস্ট পাঠিয়ে দিও, আর এই বলে সে চলে যায়। জিনভো এখন বাইরে আসে আর গনহিকে বলে, জেজু আইল্যান্ড রেইডের ব্যাপারে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না, আমি এখন তার উত্তর দিচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই একটা লোকের সিন, যাকে গোতো কন্ট্যাক্ট করে আর তাকে বলে যে এখানে কিন্তু একটা ভালো এস র্যাঙ্কের হান্টার আছে যার নাম হলো সাং জিনভো। কিন্তু তখনই অন্য লোকটা বলে, সাং জিনভো, এই নামের কাউকে তো আমি হান্টারের লিস্ট রেডে দেখতে পাচ্ছি না। চাহিনা ওই কথাটা জানতে পারে আর বেকও জানতে পারে, সে এটাও দেখে যে মিন বিয়ঙ্গু এই মিশনে আসছে না। চুই জংইন বলে যে এবার 15 জন এস র্যাঙ্কের হান্টার আইল্যান্ডে যাচ্ছে আর এবার আমাদের জিততেই হবে। এদিকে জিনভো বাড়িতে চলে আসে, তার ডিনার রেডি হয়ে গেছে। বাড়িতে এসে তার বেশ ভালো লাগে, সে তার মায়ের সাথে বসে খাবার খায়, আর এই কারণে সে আর কোথাও যেতে চায় না। অন্যদিকে আমরা জেজু আইল্যান্ড দেখতে পাই, যেখানে সব পিঁপড়ে একে অপরকে খেতে শুরু করে এবং এখানে কুইন থাকে, যে বলছে যে শীঘ্রই আমাদেরকে এই জায়গা ছাড়তে হবে আর তার একটা শক্তিশালী বাচ্চার দরকার, এমন একটা বাচ্চা যে আমাদের সবাইকে গাইড করবে এবং আমাদের সব বাচ্চাদের দেখাশোনা করবে। আমরা দেখতে পাই যে সেইখানে থাকা সমস্ত ডিমের মধ্যে একটা বেশ বড় ডিম থাকে, আর সেই ডিম ফুটে সেখান থেকে একটা পিঁপড়ে বের হয়, আর তার রঙটাও অন্য রকমের হয়। তার রং অন্য পিঁপড়েদের মতো লাল রঙের হয় না, ওর রং হয় নীল, আর সে খুব জোরে চিৎকার করে। অন্যদিকে মিডিয়াতে শুধু এই কথাই চলছে যে তৃতীয় জেজু আইল্যান্ড রেডের সময় এই পিঁপড়েগুলো শুধুমাত্র মাটিতেই চলাফেরা করতে পারত পোকামাকড়ের মতো, কিন্তু এখন তাদের ডানা হয়ে গেছে এবং তারা মানুষের মতো দেখতে শুরু করেছে, আর এটা সত্যিই বেশ ভয়ানক ব্যাপার। এদিকে বিয়ঙ্গু এখন ঘুরে বেড়ায়, সে দেখে যে কিছু বাচ্চা এস র্যাঙ্কের হান্টার হয়ে খেলা করছে আর মনস্টারদেরকে হারাচ্ছে। সে তাদেরকে কিছুক্ষণ দেখে আর মনে মনেই কোনো একটা সিদ্ধান্তে অবনীত হয়। অন্যদিকে আমরা জিনহোকে দেখতে পাই যে মিস হানের সাথে থাকে। মিস হানও বলে, আমিও যাচ্ছি জেজু আইল্যান্ড রেডে। অন্যদিকে জুহি সং ছেলের সাথে দেখা করতে আসে, আর তারা সবাইও এখন সেন্ট্রি টিমে যোগ দিতে যাচ্ছে, মানে সাপোর্ট টিমে। আমরা দেখতে পাই গনহিকে, যে বলছে কালকেই শুরু হবে সেই জেজু আইল্যান্ড রেড। আর এরপরেই আসে পরের দিন, যেদিন আসল রেড হওয়ার কথা। আর আজকে সব জাহাজ চারিদিক থেকে জেজু আইল্যান্ডকে ঘিরে ফেলেছে, আর এই সব জাহাজ জুড়ে আছে সেন্ট্রি টিমের লোকজন, আর এরা সবাই এখন জেজু আইল্যান্ডের রেডে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। আমরা দেখতে পাই শেষ পর্যন্ত এই অপারেশনে বিঙ্গু চলে আসে। বেক তাকে দেখে খুবই খুশি হয়
আর বলে, আমি জানতাম না যে তুমি আসছো। বিয়ঙ্গু তাকে বলে যে, আমি ছাড়া তো তুমি বেশি দিন টিকতেই পারবে না, আমি একটা হিলার, তোমার জানা নেই? আর এরা দুজন এখন একে অপরকে দেখে বেশ খুশি হয়। এরপরে আমরা জেজু আইল্যান্ডের সিন দেখতে পাই, যেখানে আগে একটা শহর ছিল, যেখানে এখন গোতু তার টিমের সাথে ইতিমধ্যেই চলে এসেছে আর তারা আলাদা আলাদা পজিশন নিয়েছে। আর এরপরে আমরা দেখতে পাই যে ওপরে হেলিকপ্টার থেকে সাউথ কোরিয়ার টিম আসছে, যেখানে সব এস র্যাঙ্কের হান্টাররা রয়েছে। আর তাদের মধ্যে একজন মিডিয়ার লোকও থাকে, যে বলে যে আমি এই রেড মিশনটা লাইভ টেলিকাস্ট করতে যাচ্ছি। যেটা শোনা মাত্রই সমস্ত হান্টারদের এই লোকটাকে নিয়ে একটু চিন্তাই হয়, কিন্তু তখনই সে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমিও একটা এ র্যাঙ্কের হান্টার, আমি রেড মিশনে খুব একটা যাই না, তবে এইখানে আমি পুরোটা ঠিক করে রেকর্ড করতেই পারবো। আর এই লাইভ স্ট্রিমটা 10 মিনিট ডিলের সঙ্গে টিভিতে দেখানো হবে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো সমস্যা না হয়। যাই হোক, হেলিকপ্টার প্রায় পৌঁছেই গেছে, সবাই এখন বেশ মোটিভেটেড। এদিকে গোতু তার সব হান্টারদের ইশারা দেয় তাদের অরা রিলিজ করার জন্য, যাতে সমস্ত পিঁপড়েগুলো বুঝতে পারে যে হান্টাররা চলে এসেছে আর বাসার থেকে বাইরে বের হয়ে যায়। আর এমনটাই হয়, সমস্ত পিঁপড়েরা বেরিয়ে হান্টারদের ওপর আক্রমণ করতে আসে। আর এখন কিছু পিঁপড়ে হেলিকপ্টারের দিকেও আসে, তাই চই জঙ্গিন বলে, ঠিক আছে, এদেরকে আমি সামলে নিচ্ছি। আর এরপরেই সে একটা দুর্দান্ত ফায়ার অ্যাটাক করে, কিন্তু তারপরেও অনেক পিঁপড়ে বেঁচে যায়। তাই সে বলে, ও আচ্ছা, তাহলে আমাকে এর থেকে একটু বেশি শক্তি লাগাতে হবে। আর এরপরে সে এত ভয়ানক আক্রমণ করে যে সেইখানকার আশেপাশের পুরো পিঁপড়ের বংশ শেষ হয়ে যায়। আর এখন পুরো টিম একসঙ্গে নেমে যাওয়ার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে একটা জাহাজ থেকে আলট্রাসনিক ওয়েভ টাইপ মানে কিছু ইন্টারফারেন্স ওয়েভের ব্যবহার করা হয়, যাতে সমস্ত পিঁপড়েরা কুইন পিঁপড়ের সঙ্গে আর কোনো রকমের কোনো সিগন্যাল ট্রান্সফার করতে না পারে। কারণ হান্টাররা যখন কুইনকে অ্যাট্যাক করবে, কুইন তখন চাইবে সমস্ত পিঁপড়েকে ডাকতে, সেটা যেন সে আর না করতে পারে। অন্যদিকে গোতোর টিমও এখন পিঁপড়েগুলোকে ভালোভাবেই সামলাচ্ছিল। আর ওদের মধ্যেই একজন তো চই জঙ্গিনের ওই অ্যাট্যাকটা দেখে বেশ ইমপ্রেস হয়, আর সে ভাবতে থাকে, ওর সঙ্গে যদি আমি ফাইট করি তাহলে কি আমি জিততে পারবো? কারণ ও আসলে বরফের অ্যাবিলিটি ইউজ করে আর চই জঙ্গিন ফায়ার, তাই সে জানতে চায় যে ওদের মধ্যে ফাইট হলে কে জিতবে। যাই হোক, এদিকে হান্টাররা একেবারে বাসার কাছাকাছি চলে আসে আর এসে দেখতে পায় যে সেখানে অনেক রাস্তা আছে, তাই তাদের বুঝতে সমস্যা হয় যে কোথায় রানী পিঁপড়েটা আছে। তাই এখন চই জঙ্গিন একটা ভয়ানক আক্রমণ করে আর সমস্ত রাস্তাগুলোতেই আগুন ছড়ে। আর তার একটা আইডিয়া হয়ে যায় যে সব থেকে গভীর টানেল কোনটা, তাহলে সেইটাতেই হয়তো রানী থাকতে পারে। অন্যদিকে এখন জিনভো তার নর্মাল ডেইলি কোয়েস্ট করছিল, আর সে ভাবছিল যে এস র্যাঙ্কের হান্টাররা তো বেশ কামালের, তারা এই রেডটা সামলেই নেবে, তাই কোনো সমস্যার কথা নয়, আমাকে ছাড়াও কাজ চলে যাবে। অন্যদিকে বাসার ভেতরে সমস্ত হান্টারদের একটু সন্দেহ হয় যে কুইন অ্যান্ড আদৌ এখানে আছে তো, মানে সে কি ওদেরকে ছেড়ে পালিয়ে যায়নি তো? কিন্তু পালিয়ে গেলেই বা যাবে কোথায়? তার তো পালানোর কোনো উপায়ই নেই, সে তো আইল্যান্ডেই থাকবে। আর এই বলে সমস্ত হান্টাররা এগিয়ে যায় আর তারা এমন একটা চেম্বারে পৌঁছায় যেখানে তারা অনেক ডিম দেখতে পায়। আর এই ডিমগুলোর মধ্যে একটা ডিম বেশ বড় ছিল, যেটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে এর মধ্যে থেকে কিছু তো ভয়ানকই বেরিয়েছে। অন্যদিকে গোতোর টিমের সবাই এখন লড়াই করছিল, তারা বেশ ভালোই করছিল। আর এখন তাদের যে হিলার আছে যার নাম শিমজু, তার থেকে একটা অন্য হান্টার সাহায্য চায়, কিন্তু তখনই সে ঘুরে দেখে অনেক পিঁপড়ে আসছে আর সঙ্গে সঙ্গেই শিমজুর মাথা গায়েব হয়ে যায়, মানে তার মাথা কেউ গলা থেকে কেটে ফেলে। কিন্তু কে করে এটা? হয়তো সেই সব থেকে বড় পিঁপড়েটা? আমরা জানতে পারবো পরবর্তী পর্বে, তাই সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে।